গল্পহোকে আপনাদের স্বাগত। আজ আপনারা যে গল্পটি শুনতে চলেছেন সেটি হলো জাঙ্গল বুক খ্যাত রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা দি মার্ক অব দি বিস্ট। জোসেফ রুডিয়ার্ড কিপলিংয়ের জন্ম 1865 সালে তৎকালীন ভারতবর্ষের বোম্বে অর্থাৎ বর্তমান মুম্বাই শহরে। দি মার্ক অব দি বিস্ট গল্পটি প্রথম প্রকাশিত হয় 1888 সালে। এটি ভারতবর্ষের প্রেক্ষাপটে রচিত একটি ওয়্যারউলফের গল্প। দি মার্ক অব দি বিস্ট এই কথাটির উল্লেখ পাওয়া যায় খ্রিস্ট ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ বই বুক অফ রেভেলেশনে। শয়তান এবং শয়তানের উপাসকদের এক নজরে চিনে ফেলার জন্য এই চিহ্ন স্বয়ং ভগবান তাদের কপালে এঁকে দিয়েছিলেন। চলুন শোনা যাক রুডিয়ার্ড কিপলিংয়ে রচিত দি মার্ক অব দি বিস্ট। And it was allowed to give breath to the image of the beast, so that the image of the beast might even speak and might cause those who would not worship the image of the beast to be slain. Also it causes all, both small and great, both rich and both free and slave, to be marked on the right hand or the forehead, so that no one can buy or sell unless he has the mark of the beast. That is the name of the beast or the number of its name. This calls for wisdom. Let the one who has understanding calculate the number of the beast, for it is the number of a man, and his number is 666. আমরা ব্রিটিশরা একটা প্রচলিত কথা শুনে বড় হয়েছি। আমাদের দেবতার ক্ষমতার এখতিয়ার সুয়েজ খালের পশ্চিম পার অবধি। সুয়েজের পূর্ব দিকে এশিয়ার রহস্যময় দেবতা আর অপদেবতাদের রাজত্ব। সেখানে আমাদের দেবতা ইউরোপিয়ানদের রক্ষা করার কাজে বিশেষ নাক গলান না। তবে আমাদের চার্চ অফ ইংল্যান্ডের পাদ্রীদের মতে ব্রিটিশদের ব্যাপারটা নাকি বাকি ইউরোপীয়দের থেকে আলাদা। পদে পদে বিপদের সম্ভাবনাময় ভারতবর্ষে পোস্টিংয়ের দিনগুলোয় ভগবান সবসময় আমাদের সঙ্গে থাকবেন। ধারণাটা যে কত বড় ভুল সে গল্পই আজ বলতে বসেছি। আমি যে মিথ্যে বলছি না তা আমার বন্ধু পুলিশ ইন্সপেক্টর স্ট্রিকল্যান্ডকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন। আমি যা যা দেখেছিলাম তা সব দেখেছিল স্ট্রিকল্যান্ড। ডক্টর দুমোয়াও দেখেছিলেন, তবে তিনি আজ বেঁচে নেই। প্রথম থেকেই বলি, আমার তখন পোস্টিং ধরমশালাতে, উত্তর ভারত। স্ট্রিকল্যান্ডেরও তাই। ছোট্ট শহর, হিমালয়ের একেবারে কোলে। সেটা ছিল বছরের শেষ দিন, নিউ ইয়ার্স ইভ। ক্লাবে রাতে পার্টি ছিল। পুরো শহরে যত ইউরোপীয় ছিল সবাই প্রায় সেখানে উপস্থিত। ফ্লিট নামে এক সদ্য ইংল্যান্ড থেকে আসা যুবকের সাথে পরিচয় হলো। ধর্মশালায় ঠাকুরদাদার কিছু সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছিল ফ্লিট। ঠাকুরদাদার মৃত্যুর পর সেগুলোর ব্যবস্থা করতে তড়িঘড়ি ইংল্যান্ড থেকে এসেছে। উঠেছে স্ট্রিকল্যান্ডের বাংলোতেই। ভারতবর্ষ সম্পর্কে দেখলাম বিশেষ কিছুই জানে না। এখানে বলে রাখা উচিত, স্ট্রিকল্যান্ড কিন্তু এই দেশটার বিষয়ে বেশ জ্ঞান রাখে।
নেটিভদের আচার আচরণ, জীবনযাত্রা সবই তার নখদর্পণে। সে পুলিশ, হয়তো পেশার প্রয়োজনেই তাকে সব জানতে হয়েছে। যাই হোক, ফ্লিটকে আমার খারাপ লাগলো না। বেশ লম্বা চওড়া চেহারা, সবসময় হাসছে। ক্রমে আমি, স্ট্রিকল্যান্ড আর ফ্লিট বেশ আড্ডা মারলাম। সাথে সাথে চলল অফুরন্ত পান, ভোজন আর গান বাজনা। সেটা ছিল এক প্রচণ্ড ঠান্ডার রাত, তার ওপর বেশ এক ভেজা ভেজা আবহাওয়া। পার্টি যখন ভাঙল তখন দেখলাম রাত 3:30 বেজে গেছে। ফ্লিটের আর দাঁড়ানোর ক্ষমতা নেই, সে সম্পূর্ণ মাতাল হয়ে পড়েছে। ঘোড়া চালিয়ে এসেছিল পার্টিতে, কিন্তু বহু চেষ্টাতেও ফ্লিট আর ঘোড়ায় উঠতে পারল না। শেষমেশ আমি আর স্ট্রিকল্যান্ড ঠিক করলাম বেচারাকে হেঁটেই বাড়ি পৌঁছে দেব। ফেরার রাস্তাটা বাজারের মধ্যে দিয়ে। রাস্তায় একটা মন্দির পড়ে, হনুমান মন্দির। হিন্দু ধর্মের খুব প্রথম সারির দেবতাদের একজন। এখানকার লোকজন হনুমানকে শক্তির প্রতীক হিসেবে পুজো করে। অস্বীকার করব না, আমি ব্রিটিশ হলেও ভারতে বসবাসকারী বহু ব্রিটিশদের মতোই কোনো দিনও ভারতীয় দেবদেবীদের কোনো রকম অসম্মান করতাম না। হনুমানকে তো নয়, বরং মনে মনে এই সব দেবদেবীদের প্রতি প্রচ্ছন্ন শ্রদ্ধা মিশ্রিত একটা ভয়ের ভাবই কাজ করত। কি দরকার কাউকে চটিয়ে, কখন কাকে দরকার পড়ে। পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পেলাম ছোট্ট মন্দিরটার ভেতরে আলো জ্বলছে। মন্ত্রোচ্চারণের শব্দও কানে এলো। এইসব জায়গায় মন্দিরের পুরোহিতরা সারা রাত জেগে ভগবানের পুজো চালিয়ে যায়। আমি আর স্ট্রিকল্যান্ড সেটা জানতাম, কিন্তু আমাদের সবাইকে চমকে দিয়ে ফ্লিট এক এমন কাজ করে বসলো যেটার জন্য আমি আর স্ট্রিকল্যান্ড কেউ প্রস্তুত ছিলাম না। ফ্লিট জুতো পায়ে শটান ঢুকে গেল মন্দিরের ভেতরে। ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকা দুজন পুরোহিতের পিঠ হালকা হাতে চাপড়ে দিল সে। তারপর মুখ থেকে জ্বলন্ত সিগারটা বের করে লাল পাথরের হনুমান মূর্তিটার কপালে সজোরে চেপে ধরল। বেশ কিছুক্ষণ ওইভাবে ছিল ফ্লিট। স্ট্রিকল্যান্ড ফ্লিটকে জাপটে ধরে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু ফ্লিট তার গন্ধমাদন চেহারাটা নিয়ে থপ করে মূর্তির সামনে সেখানেই বসে পড়ল। তারপর জড়ানো গলায় শান্তভাবে স্ট্রিকল্যান্ডের দিকে ফিরে জিজ্ঞেস করলো, দেখলে মার্ক অফ দ্য বিস্ট কেমন বানালাম দেখলে? আমি আর স্ট্রিকল্যান্ড হতভম্ব। তখনও আমরা ফ্লিটকে ওখান থেকে বার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে টের পাচ্ছি মন্দিরের ভেতরের পরিবেশ বেশ গরম হয়ে উঠছে। পুরোহিত আর ভক্তরা যে কজন ছিল মন্দিরে, সবার মুখ দেখলাম রাগে থমথম করছে। স্ট্রিকল্যান্ড কয়েকজন পুরোহিতকে চেনে। শহরের লোকেদের মধ্যে স্ট্রিকল্যান্ড বেশ জনপ্রিয়। বহুদিন রয়েওছে স্ট্রিকল্যান্ড এই শহরে। হয়তো সেই কারণেই আমাদের গায়ে এরা এখনো হাত তোলেনি। এদিকে শত চেষ্টাতেও ফ্লিটকে সরানো যাচ্ছে না মূর্তির সামনে থেকে। জড়ানো গলায় আরও একবার কথা বলে উঠল ফ্লিট সেই অবস্থাতেই, এই হনুমান মূর্তিটাকে বালিশ করে আমি আজ এখানেই ঘুমাবো। এরপর ঘটল এক অদ্ভুত ঘটনা। হনুমান মূর্তির পিছন দিকে যে একটা খুপড়ি মতো ছিল সেটা আমরা কেউই খেয়াল করিনি। সেই খুপড়ি থেকে হঠাৎ একটা লোক বেরিয়ে এলো, একদম গুঁড়ি মেরে। লোকটার দিকে তাকিয়ে আমরা আঁতকে উঠলাম। মন্দিরের ভেতরের মশালের আলোয় যা দেখলাম, লোকটা সম্পূর্ণ রূপোলি রঙের। এই প্রচণ্ড ঠান্ডাতেও গায়ে কোনো জামা কাপড় নেই। বিহ্বল ভাবটা কাটলে ব্যাপারটা খানিকটা বুঝতে পারলাম। লোকটা কুষ্ঠরোগী। এই অঞ্চলে এমন অনেক দেখা যায় বটে, তবে এমন বীভৎস অবস্থার কোনো রোগী দেখিনি আমি।
পুরো দেহটা কুষ্ঠরোগে এমন ছেয়ে গেছে যেন মনে হচ্ছে রূপোর গুঁড়ো মাখিয়ে দিয়েছে কেউ ওর সারা গায়ে। এমনকি লোকটার মুখ বলতেও প্রায় কিছুই অবশিষ্ট নেই আর। চোখ, নাক, ঠোঁট সমস্ত চাপা পড়ে গেছে কুষ্ঠের নিচে। লোকটা দাঁড়িয়ে রইল মূর্তির একপাশে। আমরা তখনও ফ্লিটকে তুলে ধরার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এমন সময় আরও একটা জিনিসে খটকা লাগলো আমার। মন্দিরের ভেতরে হঠাৎ মাটি ফুঁড়ে যেন বেশ বড় একটা ভিড় তৈরি হয়েছে। কখন যে সেটা হলো এই কয়েক সেকেন্ডের মধ্যে তা বুঝতে পারলাম না। স্ট্রিকল্যান্ডকে দেখলাম, ওর মুখটা থমথম করছে, যেন কিছু একটা আন্দাজ করছে স্ট্রিকল্যান্ড। এমন সময় সেই কুষ্ঠরোগীটা ঠোঁটের ফাঁক দিয়ে ভোঁদরের ডাকের মতো একটা আওয়াজ বার করতে লাগলো। আশেপাশে তাকালাম, অনেকগুলো লোক চোখে আগুন ঝরানো দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। তারপর আমাদের চমকে দিয়ে কুষ্ঠরোগীটা অমন আওয়াজ করতে করতে দৌড়ে এলো ফ্লিটের দিকে। আমরা তখনও ফ্লিটের 2 হাত ধরে আছি। সেই অবস্থায় লোকটা 2 হাত দিয়ে জড়িয়ে ধরল ফ্লিটকে, আর নিজের মাথাটা ফ্লিটের বুকে একবার ঠুকে দিয়েই ফ্লিটকে ছেড়ে মন্দিরের এক কোণে দৌড়ে গিয়ে গুঁড়ি মেরে বসে পড়ল। এখনো মুখ দিয়ে ভোঁদরের মতো মেউ মেউ করে আওয়াজ করে চলেছে। মন্দিরের দরজার দিকে তাকিয়ে দেখলাম লোকেরা সেটা আটকে দাঁড়িয়ে রয়েছে। তবে একটা ব্যাপার খেয়াল করলাম, পুরোহিত আর ভক্তদের দল এখন অনেকটাই শান্ত। এই ঘটনাটা যেন তাদের রাগ অনেকটাই কমিয়ে দিয়েছে। বেশ খানিকক্ষণ এইভাবে দমবন্ধ অবস্থায় কাটল। তারপর ভিড় কেটে এক পুরোহিত আমাদের দিকে এগিয়ে এসে বললেন, আপনাদের বন্ধুকে এবার এখান থেকে নিয়ে যান। হনুমানজিকে নিয়ে ওনার মজা করা শেষ হয়েছে, এবার হনুমানজির ওনাকে নিয়ে মজা করার সময়। আমরা কোনো কথা না বলে ফ্লিটকে টান মেরে দাঁড় করালাম। দেখলাম দরজার সামনে থেকে লোকজন সরে গিয়ে রাস্তা করে দিল। কোনো মতে 3 জনে বেরিয়ে এলাম সেখান থেকে। বাকি রাস্তাটা পুরোটা স্ট্রিকল্যান্ড ফ্লিটকে অকথ্য ভাষায় গালাগালাজ করতে করতে নিয়ে গেল। বলল, আমরা যে অক্ষত অবস্থায় মন্দির থেকে বেরোতে পেরেছি তার জন্য ফ্লিটকে নিজের ভাগ্য দেবীকে 100 কোটি ধন্যবাদ জানানো উচিত। কারণ এমন সব জায়গায় ইংরেজরা আগে যখন তখন হামলার শিকার হতো। ফ্লিট কিন্তু কাউকে ধন্যবাদ জানালো না, শুধু বলল, আমার প্রচণ্ড নেশা হয়ে গেছে, আমি ঘুমাবো। স্ট্রিকল্যান্ডের বাড়িতেই উঠেছিল ফ্লিট ধর্মশালায় এসে। সেখানে যখন আমরা পৌঁছলাম তখন ফ্লিটের শুরু হলো প্রচণ্ড কাঁপুনি। সাথে সাথে ওর সারা শরীর ঘামে ভিজে যেতে লাগলো। শরীর খারাপ লাগছে কিনা জিজ্ঞেস করতে বলল, কিছু না, এই বাজারে একটা গন্ধ পেয়েছিলাম, কসাইখানার গন্ধ। ওই গন্ধটা নাক থেকে কিছুতেই যাচ্ছে না। তোমরা পাচ্ছ না কেন? যে তোমরা ইংরেজ মহল্লার আশেপাশে কসাইখানা বানানোর অনুমতি দাও কে জানে। কাঁচা রক্তের গন্ধ বেরোচ্ছে চারপাশে।
বলা বাহুল্য, আমি বা স্ট্রিকল্যান্ড এমন কোনো গন্ধই পাচ্ছিলাম না। যাই হোক, শেষ পর্যন্ত ফ্লিটকে যখন শোয়ানো হলো তখন সূর্য প্রায় উঠবো উঠবো করছে। স্ট্রিকল্যান্ড আমাকে ডেকে নিয়ে গেল। বারান্দায় হুইস্কি সোডা নিয়ে বসে বসে একটু আগে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আলোচনা হচ্ছিল আমাদের। স্ট্রিকল্যান্ড স্বীকার করল ব্যাপারটা তাকে একদম হতবাক করে দিয়েছে, কিছুটা ভয়ও পেয়েছে সে। দীর্ঘদিন ধরে রহস্যময় এই ভারতবর্ষের অধিবাসী স্ট্রিকল্যান্ড। কিছুটা হলেও সে এখানকার দেবতাদের জানে, আর জানে তাদের ভয়ঙ্কর অভিশাপের কথা। কে বলতে পারে, হয়তো দেখেওছে সে অনেক কিছু। স্ট্রিকল্যান্ডের বিশ্বাস, সে নিজে এই দেবতাদের সম্মান করে বলেই কোনো অভিশাপ তাকে ছুঁতে পারেনি। তবে কতদিন সেটা ঠেকিয়ে রাখতে পারবে তা সে জানে না। বিড়বিড় করে স্ট্রিকল্যান্ড শেষে বলল, লোকগুলো আমাদের প্রাণে মেরে ফেলতে পারত, কিন্তু কিচ্ছু করল না। কুষ্ঠরোগীটা মিউ মিউ করে ডাকছিল, যেন যেন কিছু একটা বলছিল আমাদের। আমার মনটা কু গাইছে, কেন জানি না। আমি বললাম, মন্দির কমিটি আমাদের বিরুদ্ধে মামলা না করে বসে। ইন্ডিয়ান পেনাল কোডে এমন একটা ধারা আছে, তুমি জানো নিশ্চয়ই। ব্রিটিশদের হিন্দু মন্দিরে প্রবেশ নিষেধ, সেটা হিন্দুদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ। ফ্লিট যা করলো, যদি মন্দির কমিটি মামলা করে তাহলে বলবো একদম ঠিক কাজ করেছে। ভগবানের কাছে প্রার্থনা জানাই যেন ওরা মামলা করে। বাড়ি ফেরার আগে শেষবার একবার ফ্লিটের ঘরে গেলাম, ও কেমন আছে দেখতে। দেখলাম ফ্লিট বিছানায় বাঁদিক ফিরে শুয়ে আছে। বুকের বাঁদিকটায় হাত দিয়ে চুলকে যাচ্ছে। এই অবস্থায় ওকে দেখে ক্লান্ত অবসন্ন শরীরে বাড়ি ফিরে এসে যখন শুতে যাচ্ছি তখন সকাল 7টা বেজে গেছে। বেলা 1টার সময় ঘোড়া চালিয়ে স্ট্রিকল্যান্ডের বাড়িতে উপস্থিত হলাম। ফ্লিট কেমন আছে খোঁজ নেওয়া উচিত। দেখলাম ফ্লিট তখন সবে ঘুম থেকে উঠেছে। শরীরটা খুব একটা ভালো ঠেকল না। ফ্লিট আর স্ট্রিকল্যান্ড খেতে বসেছিল। ভেতরে ঢুকে আস্তে আস্তে শুনলাম ফ্লিট রান্নার লোককে চড়া গলায় গালাগাল করছে। শুনে বুঝলাম তার কারণ হলো রাঁধুনি ফ্লিটকে যে মাংসের টুকরোটা পরিবেশন করেছে সেটা নাকি যথার্থ কাঁচা নয়, বরং বেশ ভালোভাবে রান্না করা। অথচ ফ্লিট রাঁধুনিকে বারবার বলে দিয়েছিল মাংসটা যেন বেশি সেদ্ধ না করা হয়, কাঁচা কাঁচা রাখতে বলেছিল। আমি বেশ অবাকই হলাম। ফ্লিটকে বললাম, অমন একটা নেশার রাতের পরদিন সকালেই কাঁচা মাংস, হজম হবে তো হে? ফ্লিট হাসল, বলল, তোমাদের এই জায়গায় মশাগুলো বড় অদ্ভুত। আমাকে গত রাতে প্রচুর কামড়েছে, তবে সে একটা জায়গায়। স্ট্রিকল্যান্ড বলল, কই
জায়গাটা দেখি একবার, যেখানে কামড়েছে। সকালে যেমন দেখেছিলাম তার থেকে কমলো কিনা দেখি। ফ্লিট জামার বোতাম খুলল। দেখলাম ওর বুকের বাঁদিকে হৃৎপিণ্ডের জায়গাটায় একটা বড় দাগ। ঠিক একটা দাগ বলা ভুল, বরং বলা উচিত 5-6টা কালো কালো ব্রণর মতো দাগ মিলে যেন চিতাবাঘের গায়ের ছাপের মতো একটা চিহ্ন তৈরি করেছে ওর বুকে। স্ট্রিকল্যান্ড বলে উঠল, আরে সকালে তো গোলাপি ছিল জায়গাটা, এখন একদম কালো হয়ে গেছে। ফ্লিট দৌড়ে আয়নার দিকে গেল। হে কি, কি সর্বনাশ, কি সর্বনাশ, হে কি হলো আমার? চিৎকার করে উঠল ফ্লিট। আমাদের কারোর কাছেই তার জবাব ছিল না। এমন যখন চলছিল, সেই মুহূর্তে রাঁধুনি ফ্লিটের জন্য মাংস নিয়ে ঘরে ঢুকল। দেখলাম প্লেটে করে যে মাংসের টুকরোটা রাঁধুনি নিয়ে এসেছে সেটা একেবারেই কাঁচা, লাল টকটক করছে, রক্ত যেন গড়িয়ে পড়ছে সেটা থেকে। কিন্তু আমাদের অবাক করে দিয়ে ফ্লিট খপ করে প্লেট থেকে 2 হাতে মাংসের টুকরোটা টেনে নিয়ে কামড় বসিয়ে দিল। ঘাড় ঝাঁকিয়ে দাঁতে করে ছিঁড়ে নিল খানিকটা, তারপর মুখের ডান দিকের চোয়াল দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো সেটা। অবিকল একটা হিংস্র মাংসাশী জন্তুর মতো। কিছুক্ষণের মধ্যেই বড়সড় মাংসের টুকরোটা শেষ করে যেন কিছুটা স্বাভাবিক হলো ফ্লিট। তখন ফ্লিটের খেয়াল হলো এতক্ষণ ধরে ও যা করে চলেছে সেটা মোটেও ভদ্রলোকের মতো আচরণ নয়। খানিকটা লজ্জিত ভাবেই বলল, প্রচন্ড খিদে পাচ্ছিল আমার। এত খিদে, জীবনে কখনো এত খিদে পাইনি আমার আগে। আমরা কথা বাড়ালাম না। প্রাতরাশ পর্ব শেষ হলে স্ট্রিকল্যান্ড আমাকে বলল, এখন আর ফেরার দরকার নেই তোমার। আজ আমার এখানেই থাকো, মানে রাতটাও আজ আমার বাড়িতেই থেকে যাও। আমার বাড়ি থেকে স্ট্রিকল্যান্ডের বাড়ির দূরত্ব 3 মাইলও না। কাজেই ওর এমন অদ্ভুত প্রস্তাবের কোনো মানে খুঁজে পেলাম না। যাই হোক, ওর কথার মধ্যে কিছু একটা ছিল যা আমি অগ্রাহ্য করতে পারলাম না। রাজি হয়ে গেলাম। স্ট্রিকল্যান্ড আমার রাত পোশাক আর বিছানাপত্র নিয়ে আসার জন্য একজন লোককে পাঠিয়ে দিল। এরই মধ্যে ফ্লিটের আবার খিদে পেয়ে গিয়েছিল, অথচ শেষবার যখন সে খেয়েছে তারপর থেকে 15 মিনিটও কাটেনি। তার খাওয়া আবার শেষ হলে আমরা 3 জন স্ট্রিকল্যান্ডের আস্তাবলের দিকে গেলাম। বিকেলের দিকে ঘোড়ায় করে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল। তার আগের কিছুটা সময় এখনো হাতে আছে। আমাদের মতো যারা ঘোড়া ভালোবাসে তারা আস্তাবলে ওই সময়টুকু কাটাতে খুব পছন্দ করে। আমাদের উদ্দেশ্যও তাই। সময়ও কাটবে, আবার গল্প গুজবও হবে। কিন্তু ছন্দ পতন হলো। আস্তাবলে
সব শুদ্ধ 5টা ঘোড়া ছিল। ঘোড়াগুলো আমাদের আসতে দেখে যেন একেবারে পাগলের মতো আচরণ শুরু করল। সে কি বীভৎস চিৎকার তাদের! সামনের পিছনের পাগুলো দিয়ে দমাস দমাস করে কাঠের পাটাতনগুলোয় আছড়াচ্ছে। গলার দড়ি যেন ছিঁড়ে ফেলতে চায়, যেন প্রচণ্ড আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে তাদের চোখগুলো। অথচ আমি জানি প্রতিটা ঘোড়াই স্ট্রিকল্যান্ডকে খুব ভালো করে চেনে। তাহলে এমন করছে কেন? আমরা আর এগোলাম না। স্ট্রিকল্যান্ড আমাদের বলল, ওরা এমন করছে, এখন থাক, চলো ফিরে যাই, একটু পরে আবার আসবো। আমি আর ফ্লিট ফিরে চললাম স্ট্রিকল্যান্ডের সাথে। ফ্লিট একটু এগিয়ে গিয়েছিল। সেই সুযোগে স্ট্রিকল্যান্ড আমার হাত ধরে আমায় দাঁড়াতে বলল। ফ্লিট চোখের আড়াল হতেই স্ট্রিকল্যান্ড আমাকে নিয়ে ফিরে চলল আস্তাবলের দিকে। আস্তাবলে এসে দেখলাম ঘোড়াগুলো এখন অনেক শান্ত। ভয়ে এখনো থরথর করে কাঁপছে বটে, তবে আমরা যখন এগিয়ে গিয়ে ঘোড়াগুলোর গায়ে হাত দিলাম তখন ওরা কোনো বাধা দিল না, বরং আমাদের বুকে মাথা গুঁজে দিয়ে ঘোড়াগুলো যেন কিছু বলতে চাইছিল। স্ট্রিকল্যান্ডও সেটা বুঝতে পেরেছিল। বলল, দেখলে, আমাদের ভয় পাচ্ছে না এরা। ইস, যদি কথা বলতে পারত এরা। এমন সময় ফ্লিট সেখানে এসে উপস্থিত হলো। তাকে দেখেই ঘোড়াগুলো আবার আগের মতো পাগলামি শুরু করলো। আমি আর স্ট্রিকল্যান্ড যা হোক করে ঘোড়ার খুরের লাথি বাঁচাতে বাঁচাতে বাইরে বেরিয়ে এলাম। সামলে নিয়ে স্ট্রিকল্যান্ড হেসেই বলল, ঘোড়া যাত্রা তোমায় দেখছি বেশ পছন্দই করে ফ্লিট। কথার শ্লেষটা গায়ে না মেখেই ফ্লিট বলল, যত সব পাগল ঘোড়ার পাল। আমার ঘোড়া আমাকে দেখে কখনোই এরকম করবে না, দেখবে। বলে আস্তাবলের বাইরে একটা কাঠের ছাউনিতে, যেখানে ওর নিজের ঘোড়াটা বাঁধা ছিল, সেই দিকে এগিয়ে গেল। কিন্তু ফ্লিট যেই ঘরটার দরজার জায়গায় লাগানো লোহার রেলিং দেওয়া গেটটা খুলে ভেতরে ঢুকতে গেল, অমনি ওর ঘোড়াটা উঁচু গলায় চিৎকার করে লাফিয়ে উঠে ফ্লিটকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। তারপর ছুটতে চলে গেল বাগানের দিকে। আমি হেসে উঠে স্ট্রিকল্যান্ডের দিকে তাকালাম, কিন্তু ওর চোখে স্পষ্ট ভয়। দুহাতে নিজের গোঁফ জোড়ার প্রান্ত দুটো টেনে ধরে আছে, যেন ছিঁড়েই ফেলবে গোঁফটা। মুখটা থমথমে। ফ্লিটকে দেখলাম হেলে দুলে উঠে দাঁড়ালো। ঘোড়াটার পিছনে ধাওয়া করার কোনো লক্ষণই দেখলাম না, বরং হাই তুলে চোখ কচলাতে কচলাতে বলল, আমার খুব ঘুম পাচ্ছে, এখন ঘুমাতে হবে। আমরা বাড়ি ফিরে এলাম। বছরের প্রথম দিনটা ভালোই কাটছে। ফ্লিটকে শুইয়ে দিয়ে আমি আর স্ট্রিকল্যান্ড আবার আস্তাবলেই ফিরে গেলাম। সেখানে চেয়ার টেনে বসে দুজনের কথা হচ্ছিল। ফ্লিটের ব্যাপারটা কি বুঝছো? অস্বাভাবিক লাগছে না তোমার?
ওই রাক্ষসের মতো আধকাঁচা মাংস খাওয়া ছাড়া তো আমি আর কিছু অস্বাভাবিক দেখলাম না। সে বেচারা প্রথম ইংল্যান্ডের বাইরে বেরিয়েছে, টেবল ম্যানার্স আর থোড়াই মানবে। ও এখন সভ্য জগৎ থেকে ছুটি নিয়েছে কয়েকদিন। স্ট্রিকল্যান্ড মনে হলো শোনেইনি আমার জবাবটা। অন্যমনস্কভাবে বলল, ওর বুকের ওই দাগটা। আমি বললাম, এদেশে কত রকম পোকামাকড় আছে তা তো তুমি জানোই। তারই কোনো একটা কামড়েছে বোধহয়। ওর কোনো জন্মদাগও হতে পারে, যেটা হয়তো এখন ভালোভাবে ফুটে উঠেছে। এমন কিন্তু হয়। স্ট্রিকল্যান্ড মাথা নাড়ল। কিছুক্ষণ চুপ করে বসে থেকে চাপা গলায় আমাকে বলল, আমি যা ভাবছি সেটা যদি তোমাকে বলি তাহলে তুমি আমায় পাগল ভাববে। কিন্তু একটা অনুরোধ করব তোমার কাছে, কয়েকটা দিন আমার বাড়িতে থেকে যাও। না করো না। আমি চাই আমার সাথে তুমি এই কটা দিন ফ্লিটের ওপর নজর রাখো, ওকে ভালো করে লক্ষ্য করো। কিন্তু একটা ব্যাপার, সম্পূর্ণ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা যাই দেখি না কেন তা নিয়ে নিজেদের মধ্যে কোনো রকম আলোচনা করব না। সে ঠিক আছে, কিন্তু আজ যে আমার বড় সাহেবের বাংলোয় ডিনারের নেমন্তন্ন, সে তো আমারও ওখানে ডিনারের নেমন্তন্ন, এমনকি ফ্লিটেরও। কিন্তু দেখি ও আদৌ যেতে চায় কি না। এরপর আমরা বাগানে পায়চারি করতে করতে কিছুক্ষণ পাইপ টানলাম। বিশেষ কথা আর কিছু হলো না আমাদের। তারপর চললাম ফ্লিটকে ঘুম থেকে তুলতে। কিন্তু ফ্লিটের ঘরে গিয়ে দেখলাম ও ঘুম থেকে আগেই উঠে পড়েছে। উসখুস করতে করতে ঘরময় পায়চারি করছে। আমাদের দেখতে পেয়ে বলল, বলছি কি, রান্নার লোকটাকে আমাকে একটু মাংস দিতে বলো না, বেশ একটু কাঁচা কাঁচা রান্না হবে। অবাক হলেও হেসে বললাম, সে কি, তুমি এখন খাবে? তার চেয়ে জামা কাপড় পরে নাও, একটু ঘোড়ায় চেপে বেরিয়ে আসি। বেশ বেশ যাবো বেড়াতে, কিন্তু মাংসটা খেয়ে তারপর যাব। ওরা ব্রেকফাস্ট করেছে বেলা 1টার সময়। এর মধ্যে ফ্লিটের এত খিদে পেয়ে গেল। বেশ কিছুক্ষণ পীড়াপিড়িতে ফ্লিট বাইরে যেতে রাজি হল। পোশাক পরে বেরিয়ে এলো ফ্লিট। বাংলোর গাড়ি বারান্দায় আমাদের ঘোড়া 3টে প্রস্তুত করে রাখা হয়েছে। কিন্তু আমরা 3জন ঘোড়াগুলোর দিকে এগিয়ে যেতেই আবার আগের মতো ঘোড়াগুলো লাফালাফি শুরু করল। শেষ পর্যন্ত ফ্লিট বলল, তোমরা বরং যাও, ঘুরে এসো, আমি দেখি কিছু খাবারের ব্যবস্থা করি, খুব খিদে পাচ্ছে আমার। অগত্যা আমি আর স্ট্রিকল্যান্ড আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লাম। শহরের ভেতর দিয়ে ঘুরতে ঘুরতে যখন কালকের সেই বাজারটার ভেতর দিয়ে যাচ্ছিলাম, তখন আবার চোখে পড়ল হনুমান মন্দিরটা। পাশ দিয়ে যাচ্ছি, এমন সময় মন্দিরের ভেতর থেকে কালকের সেই কুষ্ঠরোগীটা বেরিয়ে এলো। আমাদের দিকে তাকিয়ে অবিকল ভোঁদরের মতো সেই ডাকটা করে উঠল। আমার গা শিরশির করে উঠল। তবে আমরা দাঁড়ালাম না। পাশ কাটিয়ে যেতে যেতে শুনলাম স্ট্রিকল্যান্ড বলছে,
লোকটাকে দেখে তো পুরোহিত বলে মনে হচ্ছে না। ইচ্ছে করছে আচ্ছা করে দিই বেটাকে গা কত। এরপর আমাদের রেস কোর্সের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু খেয়াল করলাম আমাদের ঘোড়া দুটো হঠাৎ করে একদম নেতিয়ে পড়েছে। বড় বড় শ্বাস ফেলছে, ক্লান্তভাবে পা চালাচ্ছে। স্ট্রিকল্যান্ড বলল, দুপুরের ওই ঘটনাটা ঘোড়াগুলো সমস্ত শক্তি শুষে নিয়েছে যেন। আর পুরো রাস্তায় কোনো কথা হলো না আমাদের। চুপচাপ ফিরে এলাম স্ট্রিকল্যান্ডের বাংলোয়। তখন সন্ধে 7টা বাজে। আস্তে আস্তে রাত নামছে পাহাড়ি শহরটাতে। বাংলোয় পৌঁছে একটু খটকা লাগলো। পুরো বাংলোয় কোথাও কোনো আলো জ্বলছে না। নিঝুম অন্ধকারে ডুবে দাঁড়িয়ে আছে বাংলোটা। আরে আমার চাকরগুলো সব এক একটা রত্ন। সন্ধে হয়ে গেছে, কারো আলো জ্বালানোর কথা আর মনে নেই। রাগে গড়গড় করে উঠল স্ট্রিকল্যান্ড। বাগানের রাস্তা দিয়ে ঘোড়া হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলাম আমরা। হঠাৎ অন্ধকার ফুঁড়ে ঠিক আমার ঘোড়াটার সামনে মাটি থেকে উঠে দাঁড়ালো কেউ। ঘোড়াগুলো পিছনের পায়ে ভর করে এমন লাফিয়ে উঠল যে আর একটু হলেই আমরা পড়ে যাচ্ছিলাম। যা হোক করে ঘোড়াগুলোকে সামলে নেমে দেখলাম লোকটা আর কেউ নয়, ফ্লিট। স্ট্রিকল্যান্ড জিজ্ঞেস করল, এ কি ফ্লিট? বাগানে ঝোপে ঝাড়ে কি করছো? কি হয়েছে তোমার? কই, কিছু হয়নি তো। এই তো বাগানে একটু ঘোরাঘুরি করছিলাম, গাছপালা দেখছিলাম। মাটি থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, একটু হাঁটাহাঁটি করে ভালো হয়। সারা রাত হাঁটবো। এবার আমারও মনে হলো কিছু একটা ঠিকঠাক লাগছে না। মনটা কু গাইছে। স্ট্রিকল্যান্ডকে বললাম, আজ রাতে আর আমি বাইরে খেতে যাচ্ছি না। শাবাশ, বলল স্ট্রিকল্যান্ড। তারপর ফ্লিটকে বলল, উঠে পড়ো ফ্লিট। এমন অবস্থায় বাগানে ঘুরলে ঠান্ডায় জমে যাবে তুমি। চলো ভেতরে চলো, গিয়ে আলো টালো জ্বালি। আজ আমরা সবাই রাতে একসাথে বাংলোতেই খাওয়া দাওয়া করব। ফ্লিট খানিকটা অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়িয়ে বলল, না না, আলো জ্বালার দরকার নেই, অন্ধকারই ভালো। তুমি বরং এখানে এই বাগানেই খাবারের ব্যবস্থা করো। এখানেই খাবো আমরা। মাংস নিয়ে এসো, যেন বেশ কাঁচা কাঁচা করে রান্না হয়, একদম লাল টকটকে রক্তের মতো। উত্তর ভারতে জানুয়ারি মাস যে কিরকম ঠান্ডা হতে পারে তা সেটা হয়তো আপনাদের জানা নেই। কাজেই ফ্লিট যে প্রস্তাব দিচ্ছিল তা পাগলের মতো শোনাচ্ছিল। স্ট্রিকল্যান্ড কড়া গলায় ফ্লিটকে বলল, এক্ষুনি ভেতরে চলো ফ্লিট, কথা বাড়িও না। শেষ পর্যন্ত ফ্লিট রাজি হলো। আমরা বাংলোর ভেতরে ঢুকে এলাম। সেখানে আলো জ্বালা হলে ভালো করে ফ্লিটের দিকে তাকিয়ে চমকে উঠলাম দুজনে। ফ্লিটের পা থেকে মাথা পর্যন্ত ধুলোয় ঢাকা, যেন সে বাগানে গড়াগড়ি খেয়েছে মাটিতে। খেয়াল করলাম আলো জ্বালা হতেই ফ্লিট যেন সরে যেতে চাইছে।
অন্ধকারের দিকে চলে যেতে চাইছে। ফ্লিটের চোখের দিকে তাকালাম। আগের মতো আর নেই সেগুলো। একটা জান্তব দৃষ্টি দু চোখে। আমার যেন মনে হলো ফ্লিটের চোখের কোঠরের কোনো গভীর অংশ থেকে একটা সবুজ আলো বেরোচ্ছে। খেয়াল করলাম ওর নিচের ঠোঁটটা সম্পূর্ণভাবে ঝুলে পড়েছে। ফ্লিট নিজের ঘরে চলে গেল। স্ট্রিকল্যান্ড আমাকে বলল, বাইরের পোশাক যেটা পরে আছো সেটা আর ছেড়ো না। আমার মন বলছে আজ রাতে কিছু একটা ঘটবে, প্রস্তুত থেকো। তারপর খাওয়ার ঘরেই বসে রইলাম আমরা। অপেক্ষা করছিলাম যদি ফ্লিট ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু সে আর বেরোলো না। আরো কিছুক্ষণ অপেক্ষা করে চাকরকে রাতের খাবার দিতে বলল স্ট্রিকল্যান্ড। সেই পর্ব মিটলে আবার বসে রইলাম দুজনে। বুঝতে পারছিলাম ফ্লিট ঘুমোয়নি, জেগে আছে। কারণ ঘর থেকে ওর হাঁটা চলার শব্দ ভেসে আসছিল, কিন্তু ওর ঘরে কোনো আলো জ্বলছিল না। হঠাৎ আমাদের চমকে দিয়ে ফ্লিটের ঘর থেকে একটা আওয়াজ ভেসে এলো। আওয়াজটা আমরা সবাই চিনি, নেকড়ের ডাক। হ্যাঁ, কোনো ভুল নেই, ফ্লিটের ঘর থেকে নেকড়ের ডাক ভেসে আসছে। আমার পুরো শরীর ভয়ে অবশ হয়ে গেছে। যেন মনে হচ্ছে হৃৎপিণ্ডে কেউ একটা ঠান্ডা ছুরি বসিয়ে দিয়েছে। স্ট্রিকল্যান্ডের দিকে তাকিয়ে দেখলাম ওর মুখ পুরো ফ্যাকাশে। আবার ফ্লিটের ঘর থেকে ডাকটা ভেসে এলো, আর এইবার আমাদের আরো ভয় পাইয়ে দিয়ে দূরে কোথাও থেকে সেই ডাকে প্রত্যুত্তর ভেসে এলো। স্ট্রিকল্যান্ডকে ঝট করে উঠে দাঁড়াতে দেখলাম। তারপর সে দৌড়ে গেল ফ্লিটের ঘরের দিকে। আমিও পিছু নিলাম। ফ্লিটের ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে দেখি ফ্লিট জানলা দিয়ে পালাবার চেষ্টা করছে। ফ্লিট, কি করছো তুমি? বলে আমরা ছুটে যেতে ফ্লিট আমাদের দিকে ফিরে তাকালো। কথা বলার চেষ্টা করছে, কিন্তু কথার বদলে মুখ দিয়ে এক কাঁধে লালা আর নেকড়ের মতো গর্জন বেরিয়ে এলো। এরপরের ঘটনাগুলো ঘটল খুব দ্রুত। স্ট্রিকল্যান্ড ওকে এক লাথির ধাক্কায় জানলা থেকে সরিয়ে দিল। টাল সামলাতে না পেরে ফ্লিট পড়ে যেতেই আমি ওর বুকের উপর চড়ে বসে ওর হাত দুটো মাটিতে দুদিকে চেপে ধরলাম। ফ্লিট কথা বলতে পারছে না, ওর বুক দিয়ে গড়গড় করে আওয়াজ বের হচ্ছে। আমি বেশ বুঝতে পারছিলাম ফ্লিটের মধ্যে যেটুকু মনুষ্য সত্তা বাকি ছিল, সূর্য ডোবার সাথে সাথে সেটা সম্পূর্ণরূপে লোপ পেয়েছে। এই জন্তুটা যেটার সাথে আমরা এখন লড়াই করছি সেটা আর ফ্লিট নয়। আমার জীবনে এমন অলৌকিক দৃশ্য আমি আর দেখিনি। যুক্তি দিয়ে ব্যাখ্যা করার কোনো চেষ্টাই করতে পারলাম না। একবার মনে হলো স্ট্রিকল্যান্ডকে বলি এটা জলাতঙ্ক, কিন্তু কিছুই বললাম না শেষ পর্যন্ত। কারণ আমি বুঝতে পারছিলাম এটাকে জলাতঙ্ক বলে নিজেকে ধোঁকা দেওয়ার কোনো মানে হয় না। জন্তুটাকে আমরা শেষ পর্যন্ত ঘরের টানা পাখাটার চামড়া দড়ি দিয়ে বেঁধে ফেললাম। সমানে ধস্তাধস্তি করে চলেছে জন্তু বললাম, কেননা ওর হাত পাগুলো এখন বড় বড় দেখাচ্ছে, মানুষের মতো একদমই না। একটা চামড়ার ছেঁড়া ফালি দিয়ে জন্তুর মুখে গুঁজে দিলাম। ওর চিৎকার বন্ধ করা হলো। তারপর সেটাকে ধরাধরি করে খাবার ঘরে নিয়ে এলাম আমরা। স্ট্রিকল্যান্ড তার এক চাকরকে ডক্টর দুমোয়াকে ডাকতে পাঠালো। চাকরটা রওনা হয়ে গেলে স্ট্রিকল্যান্ড হাঁপাতে হাঁপাতে আমাকে বলল, কোনো লাভ হবে না, এটা কোনো ডাক্তারের কাজ নয়। আমি জানতাম ও একদম ঠিক কথা বলছে।
জন্তুটার মুখ বাঁধলেও মাথাটা আমরা বাঁধিনি। হাত পা বাঁধা অবস্থায় মাথাটা এদিক ওদিক ছুঁড়ছিল জন্তুটা। বাইরে থেকে কেউ যদি শোনে, সে নির্ঘাত ভাববে আমরা আহত একটা নেকড়েকে পাকড়াও করেছি। স্ট্রিকল্যান্ড তার থুতনিটাকে হাতের ওপর ভর দিয়ে চুপচাপ বসে রইল, কোনো কথা বলছে না। এদিকে জন্তুটা আছাড়ি পিছাড়ি খাচ্ছে মেঝেতে হাত পা বাঁধা অবস্থায়। জামা যেটা পরেছিল সেটা ছিঁড়ে কুটোকুটি। বুকের কাছটায় সেই চিহ্নটা দেখতে পেলাম। এখন পুরো ফুসকার মতো দগদগ করছে জায়গাটা। এমন সময় বাইরে অন্ধকার থেকে একটা আওয়াজ ভেসে এলো। মেউ মেউ করে ডাকছে কেউ। স্ট্রিকল্যান্ডের কথা বলতে পারবো না, তবে ডাকটা শুনে আমার হাত পা কাঁপতে লাগলো। ভেতরে ভেতরে যেন অসুস্থ বোধ করতে লাগলাম। আমি আর স্ট্রিকল্যান্ড দুজনেই উঠে দাঁড়ালাম, একে অপরের দিকে তাকালাম। এটাকে বেড়ালের ডাক বলে উড়িয়ে দেওয়া যাবে না। আমাদের কারো ডাকটা চিনতে ভুল হয়নি। ভোঁদরের ডাক, অনেকটা মাদি ভোঁদরের ডাকের মতো মনে হলো আমার। ইতিমধ্যে ডক্টর দুমুয়া এসে পৌঁছলেন। দেখলাম বেশ শান্তশিষ্ট ছোটখাটো এক মানুষ। উনি পরিস্থিতি দেখে বেশ ভয়ই পেলেন। আমাদের একপাশে ডেকে নিয়ে গিয়ে বললেন, যা দেখলাম তাতে মনে হচ্ছে জলাতঙ্কই আর কি, খুবই চড়া দাগের, তবে জলাতঙ্কই। একে বাঁচানো আমার পক্ষে সম্ভব নয়। মুখ দিয়ে গ্যাজরা উঠে গেছে, এখন একে বাঁচিয়ে রাখা মানে শুধু শুধু কষ্ট দেওয়া। আচ্ছা, কুকুরে কামড়েছিল নাকি অন্য কোনো জন্তু? কিন্তু এই লোককে আগেও অনেকবার কুকুরে কামড়েছে। আপনি হয়তো জানেন না, ও খুবই কুকুর ভক্ত। অনেকগুলো কুকুর আছে ওর ইংল্যান্ডে। মাঝে মধ্যেই তাদের সাথে খেলতে খেলতে আঁচড় কামড় খেয়েছে অনেক। তা তো বলতে পারবো না। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে রোগটা ওর সারা শরীরে ছড়িয়ে গেছে। আজ রাতটাও কাটে কিনা সন্দেহ। এমন সময় আমাদের চমকে দিয়ে জন্তুটা আবার ডেকে উঠল। আমরা দেখলাম মুখের বাঁধনটা খুলে ফেলেছে জন্তুটা। ডাক্তার শিউরে উঠলেন। তারপর আমাদের বললেন, তোমরা চাইলে আমি তোমাদের সাথে এখানে থাকতে পারি রাতটুকু আর কি। ও মারা গেলে একবারে ডেথ সার্টিফিকেট দিয়ে তারপর যেতাম। মিথ্যা বলবো না, ডাক্তারের প্রস্তাব আমার মোটেও খারাপ লাগেনি। বরং সৌম্য দর্শন ছোটখাটো মানুষটার প্রতি একটা শ্রদ্ধাই হলো। কিন্তু স্ট্রিকল্যান্ড তা চায় না। বলল, না ডাক্তারবাবু, আমরা সামলে নেব। তবে আপনার প্রস্তাবের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি কাল এসে ডেথ সার্টিফিকেট দিতেই হবে। তবে একটা অনুরোধ, এই মুহূর্তে কাউকে ফ্লিটের মৃত্যুর কারণটা বলবেন না। ডাক্তার মাথা নেড়ে বেরিয়ে গেলেন। বুঝলাম স্ট্রিকল্যান্ডের শেষ কথাটা ওনার মোটেও পছন্দ হয়নি। ওনার ঘোড়ার গাড়ির আওয়াজ বাংলোর বাগানের রাস্তায় মিলিয়ে যেতে যেতে আবার নিঝুম নিস্তব্ধতা নেমে এলো বাড়িতে। চাকর বাকরগুলোর কোনো সাড়া শব্দ পাচ্ছি না। তারা আদৌ বাংলোয় আছে বলেই মনে হলো না। তখন স্ট্রিকল্যান্ড কথা বলল। একজন ইংরেজ হিসেবে কথাগুলো বলতে সে যেন খুব লজ্জা পাচ্ছে।
এমনভাবে ফিস ফিস করে নিচু গলায় বলতে শুরু করলো, ফ্লিটের এই অবস্থার জন্য ও নিজেই দায়ী। এতদিন হয়তো তুমি অভিশাপ জিনিসটার গল্প শুনেছ বা বইতে পড়েছ। আজ ব্যাপারটা তোমার চোখের সামনেই ঘটছে। একজন সাদা চামড়ার মানুষ হয়ে হনুমান মূর্তির গায়ে হাত দেওয়া ফ্লিটের উচিত হয়নি। মূর্তির অশুদ্ধি হয়েছে তাতে। ওই কুষ্ঠরোগীটা সেই জন্য অভিশাপ দিতে এসেছিল ফ্লিটকে। মেউ মেউ করে যেটা বলছিল সেটা নিশ্চয়ই কোনো মন্ত্রতন্ত্র হবে। অবাক হয়ে গেলাম আমি। না, স্ট্রিকল্যান্ডের কথা শুনে নয়, বরং আমি এতক্ষণ ঠিক যা যা ভাবছিলাম হুবহু সেই কথাগুলো স্ট্রিকল্যান্ড বলল, সেটা শুনে অবাক হলাম। কিন্তু তাও ওকে বুঝতে দিলাম না। একজনকে অন্তত তথাকথিত স্বাভাবিকত্বের পরিচয় দিয়ে যেতেই হবে। বললাম, কিন্তু সে কথা যদি সত্যিও হয়, এত তাড়াতাড়ি কি তার প্রভাব পড়বে ফ্লিটের ওপর? এ তো 24 ঘন্টাও হয়নি। আমার কথার মাঝেই আবার বাইরে থেকে মেউ মেউ করে ডাকটা ভেসে এলো। আর সেটা শুনেই মেঝেতে পড়ে থাকা জন্তুটা আবার ছটফট করতে আরম্ভ করল। এমন করছে যেন বাঁধন ছিঁড়েই ফেলবে। আমরা দুজনেই বুঝতে পারলাম সেই কুষ্ঠরোগীটা ফিরে এসেছে তার অভিশাপ সম্পূর্ণ করতে। মন্দিরের সেই পুরোহিত যা বলেছিলেন, চোখের সামনে সেটা ঘটতে যাচ্ছে। ভয় আগেই পেয়েছিলাম, এখন প্রচণ্ড অসহায় বোধ করতে লাগলাম। অনুভব করলাম যেন চার্চ অফ ইংল্যান্ড আমাদের অনেকক্ষণ আগেই পরিত্যাগ করেছে। ইতিমধ্যে স্ট্রিকল্যান্ড কখন এক ফাঁকে নিজের ঘরে চলে গিয়েছিল। এবার সে ফিরে এলো। বেশ কয়েকটা জিনিস নিয়ে এসেছে সে। একটা পুরনো গাদা বন্দুকের নল, এক ফাড়ি ছিপের সুতো, খানিকটা দড়ি আর একটা ভাঙা খাটের পায়া। ঠিক 6 বার গুনবো। তারপরও যদি জানোয়ারটা বাইরে থেকে অমন করে ডাকে, তাহলে আইন নিজের হাতে তুলে নেব আমি, আর তুমিও আমাকে সাহায্য করবে সেটা করতে, কারণ এটাই একমাত্র উপায়। আমি কোনো কথা বললাম না। এদিকে মেঝেতে পড়ে থাকা জন্তু বা ফ্লিট যাই হোক না কেন, সেটা ক্রমে নেতিয়ে পড়ছে দেখলাম। মুখে এখনো সেই জান্তব শব্দ করে চলেছে। স্ট্রিকল্যান্ড আবার বলল, এসেছে বটে, কিন্তু যে কোনো কারণেই হোক প্রাণে মারতে পারছে না একে, নাকি মারতে চাইছে না। আমি আর চুপ করে থাকতে পারলাম না। চাপা গলায় বললাম, কি সব যা তা বলছো স্ট্রিকল্যান্ড? এটা বিড়াল টিড়াল জাতীয় কিছুর ডাক হবে। কুষ্ঠরোগীটা যদি ফ্লিটের এই অবস্থার জন্য দায়ী হয়, তাহলে তার এত সাহস হবে যে তোমার বাংলো পর্যন্ত আসবে? স্ট্রিকল্যান্ড এক মনে খাটের পায়াটাকে দুভাগে ভেঙে দড়ি আর ছিপের সুতো দিয়ে বেঁধে ফাঁদ মতো একটা তৈরি করছিল। আমার কথা শুনেও শুনল না। ফাঁদটা তৈরি হয়ে গেলে স্ট্রিকল্যান্ড আমাকে জিজ্ঞেস করলো, কিভাবে ওকে ধরবে ভাবলে কিছু? তোমার তো শিকার টিকারের অভিজ্ঞতা আছে। আমি বেশ চমকেই গেলাম ওর কথা শুনে, কিন্তু স্ট্রিকল্যান্ডকে দেখে মনে হলো ও মনস্থির করে ফেলেছে। জ্যান্ত ধরতে হবে, কিন্তু যেন কোনো রকম আঘাত না লাগে, বলল স্ট্রিকল্যান্ড। আমি কিছুটা ভেবে শেষে বললাম, খুব ঠান্ডা মাথায় করতে হবে কাজটা। মন দিয়ে শোনো। আমরা রান্নাঘরের জানলা দিয়ে বাইরে যাব, তারপর সেখান থেকে একদম চুপচাপ তোমার গাড়ি বারান্দার দিকে চলে আসব। গাড়ি বারান্দার পাশে যে ঝোপঝাড়গুলো আছে তার মধ্যে লুকিয়ে বসে থাকবো আমরা। ওটা বাংলোর চারপাশে ঘুরছে বুঝতে পারছি আমি।
সেই মতো ওর নজর বাঁচিয়ে বেরোতে হবে। ঘুরতে ঘুরতে ওটা যেই গাড়ি বারান্দার কাছে আসবে তখনই ফাঁদ দিয়ে ধরতে হবে। স্ট্রিকল্যান্ডের পছন্দ হলো মতলবটা। আমরা তক্ষুনি বেরিয়ে পড়লাম। পরিকল্পনা মতো গাড়ি বারান্দার ঝোপের আড়ালে পৌঁছতে খুব একটা অসুবিধা হলো না আমাদের। বাংলোর বাইরে কোনো আলো জ্বলছে না, তবে আকাশে উজ্জ্বল চাঁদের আলো। চারপাশ বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। হঠাৎ সেই আলোয় দেখলাম কেউ একজন বাংলোর পিছন দিক থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে এলো। সেই কুষ্ঠরোগীটা। চাঁদের আলো ওর উলঙ্গ দেহে প্রতিফলিত হয়ে ঝলমল করছে। মুখে মেউ মেউ করে আওয়াজ করে চলেছে সে, আর থেকে থেকে থেমে গিয়ে নিজের ছায়ার সাথে উত্তাম নাচ করছে হাত পা নেড়ে, যেন আহ্বান করছে কোনো অশুভ শক্তিকে। আমার গা ছমছম করে উঠল, কিন্তু ভয় পেলে চলবে না। আমরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। স্ট্রিকল্যান্ডের হাতে সেই ফাঁদটা। কুষ্ঠরোগীটা নাচতে নাচতে গাড়ি বারান্দার দিকে এগিয়ে এলো। এগিয়ে এসে সামনে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। এটাই সুযোগ। আমি আর স্ট্রিকল্যান্ড ঝাঁপিয়ে পড়ে ফাঁদটা দিয়ে ওটাকে মাটিতে পেড়ে ফেললাম। লোকটার গায়ে অসম্ভব জোর। একজন কুষ্ঠরোগী যে এই শক্তি নিয়ে ধস্তাধস্তি করতে পারে তা আমার আন্দাজ ছিল না। আমি পায়ের বুট জোড়া সোজা চাপিয়ে দিলাম লোকটার গলায় আর বুকে। সেই অবস্থায় লোকটা মেউ মেউ করে ডাকতে ডাকতে ছটফট করতে লাগলো। বুটের নিচে আমি যেন লোকটার রুক্ষ ও চামড়ার খসখসানি টের পাচ্ছিলাম। ভয়ে আর ঘেন্নায় অবশ হয়ে যাচ্ছিল হাত পা। শেষ পর্যন্ত স্ট্রিকল্যান্ড একটা দড়ির ফাঁস লোকটার গলায় পরিয়ে অন্য প্রান্তটা তার বগলের নিচ দিয়ে গলিয়ে ৮-৬ করে বেঁধে ফেলল লোকটাকে। তারপর সেই অবস্থায় মাটির ওপর দিয়ে হিড় হিড় করে টেনে নিয়ে চলল ভেতরে, যেখানে ফ্লিট বাঁধা ছিল। সেখানে ফ্লিটের থেকে একটু দূরে একে বাঁধা হলো একটা থামের সাথে। লোকটা কোনো বাধা দিল না, বাঁধন খোলার চেষ্টাও করল না। তবে একভাবে ডেকে যেতে লাগলো। এদিকে লোকটাকে ওখানে বাঁধা হতেই ফ্লিটের দেহে যেন নতুন প্রাণ সঞ্চার হলো। আবার শুরু হলো ফ্লিটের নেকড়ের মতো ডাক, আর থেকে থেকে শরীরটাকে ধনুষ টঙ্কারের মতো মোচড়ানো, যেন প্রচন্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছে সে। স্ট্রিকল্যান্ড বলল, আমার মনে হয় এতক্ষণে তোমারও বিশ্বাস হয়েছে আমি যা যা বলছিলাম। ফ্লিটকে একমাত্র এই সারাতে পারবে। একেই জিজ্ঞেস করতে হবে ফ্লিট কিভাবে সারবে। কিন্তু কুষ্ঠরোগীটা মেউ মেউ ছাড়া আর কিছুই বলল না, অন্তত তখনও পর্যন্ত। আমি আর স্ট্রিকল্যান্ড অনেকভাবে জিজ্ঞেস করলাম ওকে, ভয় দেখালাম, কিন্তু সে শুধু ডেকেই গেল। তখন স্ট্রিকল্যান্ড উঠে গিয়ে গাদা বন্দুকের লোহার নলটা ফায়ার প্লেসের আগুনে পুঁজে দিল। আমি বুঝে ফেললাম স্ট্রিকল্যান্ডের মাথায় কি ঘুরছে। ব্রিটিশ সাম্রাজ্য পেট থেকে কথা বার করার অনেক পদ্ধতির শিক্ষাই তার সাম্রাজ্যের প্রবর্তকদের হাতে দিয়ে থাকে। এই বেচারা কুষ্ঠরোগীটার সাথে সেই অভিজ্ঞতাই হতে চলেছে। বন্দুকের নলটা গরম হয়ে লাল টকটকে হয়ে উঠল। স্ট্রিকল্যান্ড ডান হাতে তোয়ালে জড়িয়ে নিয়ে নলটা তুলে আনলো ফায়ার প্লেসের আগুন থেকে। তারপরে এগিয়ে গেল কুষ্ঠরোগীটার দিকে। মুখে বিড়বিড় করে বলল,
তুই আজ কিভাবে কথা না বলে থাকতে পারিস আমি দেখব। এর পরের অংশটুকু আমি ইচ্ছে করেই বাদ দিচ্ছি। সেই বিকট চিৎকারের কথা মনে করতে একদমই ইচ্ছা করে না আমার। তবে এটুকু বলতে পারি, লোকটার কুষ্ঠে ঢেকে যাওয়া মুখের মধ্যেও আমি স্পষ্ট তীব্র যন্ত্রণার অভিব্যক্তি দেখতে পাচ্ছিলাম। তবে মুখ দিয়ে তার কোনো কথা বার করতে পারছিলাম না আমরা। স্ট্রিকল্যান্ডও হাল ছাড়ল না। রাত ভোর চলল নারকীয় অত্যাচার, আর সেই সাথে হাড় হিম করা ডাক। একদিকে জন্তুটা, আর একদিকে এই কুষ্ঠরোগীটা। শেষে যখন ভোর হব করছে, তখন শেষ পর্যন্ত কথা বলল কুষ্ঠরোগীটা। গরম নলের ছ্যাঁকা আর সহ্য করতে পারল না সে। খসখসে ক্লান্ত আওয়াজ বেরিয়ে এলো ওর মুখ থেকে, আমাকে ছেড়ে দাও, আমি তোমার বন্ধুকে সারিয়ে দেব। ব্যাস, ওইটুকুই, আর কিচ্ছু বলল না সে। স্ট্রিকল্যান্ড একটুও সময় নষ্ট না করে কুষ্ঠরোগীটাকে বাঁধন মুক্ত করে দিল। কুষ্ঠরোগীটা ছাড়া পেয়ে আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল জন্তুটার দিকে। তারপর জন্তুটার পাশে বসে ওর ডান হাতটা জন্তুটার বুকের বাঁ পাশে সেই চিহ্নটার ওপর রাখলো একবার। কোনো কথা বলল না। তারপর আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে চলে গেল বাংলোর বাইরে। জন্তুটার দিকে তাকালাম, কিন্তু এ কি? সেটা আর জন্তু নেই, বরং এখন ফ্লিটের মুখ আমি স্পষ্ট বুঝতে পারছি। শরীরটাও এখন আগে যেমন ছিল ঠিক তেমন। স্ট্রিকল্যান্ড হাতের পিঠে মুখটা মুছে ধপ করে চেয়ারে বসে পড়ল। বাইরে কুয়াশা ভরা অন্ধকার ভেদ করে দূরে শহরের কোথাও থেকে 7টা ঘন্টার আওয়াজ ভেসে এলো। ধর্মশালায় সকাল 7টায় সূর্য ওঠে না। স্ট্রিকল্যান্ড বলল, গত 24 ঘন্টায় আমি যা যা করেছি তা যদি ওপর মহল জানতে পারে, তাহলে আমার চাকরি তো যাবেই। পাগলা গারদে পর্যন্ত চালান করতে পারে আমাকে। আমার যেন বিশ্বাস হচ্ছে না, যা সব দেখলাম সব সত্যি ঘটেছে। মনে হলো যেন দুঃস্বপ্ন ছিল সবকিছু। বন্দুকের গরম নলটা মেঝেতে কার্পেটের ওপর পড়ে গিয়েছিল। এতক্ষণে সেটা কার্পেটের বেশ বড় একটা অংশ পুড়িয়ে দিয়েছে। সেই পোড়া গন্ধটা নিজের নাকে না পেলে হয়তো আমিও ভাবতাম এসব কিছু দুঃস্বপ্ন ছিল, ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন। বেলা 11টার সময় আমরা ফ্লিটকে ডেকে তুললাম। খুব ক্লান্ত লাগছিল ওকে, তবে সম্পূর্ণ স্বাভাবিক। দেখলাম ওর বুকের চিহ্নটা একদম মিলিয়ে গেছে। ফ্লিট আমাদের বলল, ওহ, আর কোনোদিনই এত রকম মদ একসাথে খাবো না, তোমাদেরও বলছি। খেও না কিন্তু কখনো। যাই হোক, হ্যাপি নিউ ইয়ার। স্ট্রিকল্যান্ড বলল, আজ কিন্তু 1 জানুয়ারি নয়, আজ 2 জানুয়ারি। তুমি ঘুমিয়েছো বটে, পাক্কা 2 দিন ধরে। হ্যাপি নিউ ইয়ার। ফ্লিট অবাক হয়ে কিছু বলতে যাবে, এমন সময় ডক্টর দুমোয়া এসে উপস্থিত হলেন। ঘরে ঢুকে ফ্লিটকে দেখে চমকে উঠলেন উনি। আমতা আমতা করে বললেন, ইয়ে মানে
আমি একজন নার্স নিয়ে এসেছিলাম, যদি তোমাদের বন্ধুর কোনো প্রয়োজন হয়। কিন্তু কিন্তু উনি তো কাল রাতে যাকে দেখলাম, তিনি কি উনি? স্ট্রিকল্যান্ড ডাক্তারের হাত ধরে তাকে বাইরের ঘরে নিয়ে গেল। আমিও গেলাম তাদের সাথে। দেখলাম সত্যিই উনি এক ব্রিটিশ নার্সকে সঙ্গে নিয়ে এসেছেন। স্ট্রিকল্যান্ড ডাক্তারকে বলল, আগে আমার এই বন্ধুই কাল অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু সেটা মনে হয় অত্যধিক মদ্যপানের ফলে। আজ সকালে তো দেখছি নিজেই বেশ সেরে উঠেছে। মদটা শরীর থেকে বেরিয়ে গেছে বলেই বোধহয়। কিন্তু কাল আমি যা দেখলাম। স্ট্রিকল্যান্ড কোনো কথা বলল না আর। ডাক্তার কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে নার্সটিকে সাথে নিয়ে চলে গেলেন। বুঝলাম উনি বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে গেছেন। হয়তো জুৎসই কোনো ব্যাখ্যা করছেন মনে। একটু পরে স্ট্রিকল্যান্ডও ঘোড়া নিয়ে বেরিয়ে গেল। ফিরল বিকেলের দিকে। ফ্লিট ইতিমধ্যে বেশ সুস্থ হয়ে উঠেছে। আগের সেই চনমনে ভাবটা ফিরে এসেছে। স্ট্রিকল্যান্ডকে কোথায় গেছিল জিজ্ঞেস করাতে সে যা বলল তা হলো, এক সাদা চামড়ার মানুষের স্পর্শে হনুমান মূর্তি দূষিত হয়েছিল। সেই মানুষ তার কৃতকর্মের শাস্তি পেয়েছে। কিন্তু আমি, হনুমানজির প্রতিহিংসার রাস্তায় আমি আর এক সাদা চামড়ার মানুষ বাধার সৃষ্টি করেছিলাম। সেই পাপের প্রায়শ্চিত্ত করতে মন্দিরটায় আবার গেছিলাম আমি, সেই পুরোহিতের কাছে। তাদের মূর্তি আর বিশ্বাসকে দূষিত করার জন্য ক্ষমা চাইতে গেছিলাম। কি ঠিক করিনি? তুমি কি মনে করো? উত্তরে আমি শুধু শেক্সপিয়ারের হ্যামলেট থেকে সেই বহুল পরিচিত লাইনটা আবার আওড়ালাম, There are more things on heaven and earth. এতক্ষণ আপনারা শুনছিলেন রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা দি মার্ক অফ দি বিস্ট। গল্পটি অনুবাদ ও পাঠ করেছেন সায়ক সাঁতরা। গল্পের বিভিন্ন চরিত্রে সায়ক সাঁতরা ও শ্রমিক চক্রবর্তী। ডক্টর দুমুয়ার চরিত্রে কপিল কুমার সাঁতরা। প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যাতে আমরা আরও সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ পাই।